আসসালামু আলাইকুম। টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। সাথে আছে আমি সাব্বির আহমেদ, প্রশিক্ষক, রাজশাহী কলেজ আইসিটি প্রজেক্ট। আজকে আমি আলোচনা করব মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট নিয়ে। আপনারা যারা জব সিকার, স্টুডেন্ট এবং বিভিন্ন প্রতিষ্ঠানে অফিসিয়াল কাজে সংযুক্ত আছেন, আশা করি আজকের ক্লাসটি তাদের জন্য সহায়ক হবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা দেখে নিব মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট ফাইলটি কিভাবে নিতে হয়। এটি বেশ কয়েকভাবে নেওয়া যায়। আমরা যদি এখানে সার্চ বারে এসে এক্সেল লিখে সার্চ করি, সেক্ষেত্রে এক্সেল অ্যাপ চলে আসবে। আবার স্টার্ট মেনুতে গিয়ে অল অ্যাপসে গিয়ে যদি আমরা একটু নিচের দিকে আসি, তাহলে এক্সেল পেয়ে যাব। অথবা সচরাচর আমরা যেভাবে এক্সেল বা ওয়ার্ড বা পাওয়ার পয়েন্ট ওপেন করি, সেভাবেও ওপেন করতে পারি। এজন্য আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব, এরপরে নিউ অপশনে যাব, এরপরে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট। এখন আমি এই ফাইলটার একটা নাম দিব, এরপর এন্টার প্রেস করে ফাইলটি ওপেন করছি। ফাইলটি ওপেন করার সাথে সাথে এমন একটা ইন্টারফেস চলে আসবে আমাদের সামনে। মাইক্রোসফট এক্সেলের ডান সাইডে গেলে আমরা দেখতে পাবো উপরের দিকে তিনটা আইকন আছে। এই তিনটা আইকনের প্রথমটা হচ্ছে ক্লোজ আইকন, এরপরে ম্যাক্সিমাইজ আইকন, এরপরে মিনিমাইজ আইকন। এগুলার কাজ আমরা মাইক্রোসফট ওয়ার্ডে দেখে আসছি। এরপরে একটু ডান সাইডে খেয়াল করলে ফাইল মেনু পাওয়া যাবে। ফাইল মেনুতে বেশ কিছু অপশন আছে। আমরা ফাইল মেনু থেকে নিউ থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিতে পারি। আবার ফাইল মেনুতে গিয়ে এখানে আমাদের কোনো ডকুমেন্ট যদি সেভ থাকে, সেই ডকুমেন্টটা আমরা ওপেন থেকে ওপেন করতে পারি। এছাড়াও সেভ অ্যাজ, প্রিন্ট ইত্যাদি আরও অনেক কাজ করা যায়। এগুলো আমরা পর্যায়ক্রমে দেখব। মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিটের ইন্টারফেসের পরিচয় পর্ব দেই একটু। প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে বুক 1 লেখা আছে। এটা হচ্ছে টাইটেল বার। টাইটেল বারের নিচে আছে মেনু বার। মেনু বারের মধ্যে হোম, ইনসার্ট, পেজ লেআউট এগুলা এক একটি ট্যাব। হোম ট্যাবের মধ্যে আবার ক্লিপবোর্ড, ফন্ট, অ্যালাইনমেন্ট, নাম্বার ইত্যাদি বেশ কিছু গ্রুপ রয়েছে। গ্রুপগুলোর নিচে একটু লক্ষ্য করলে দেখতে পাবো, এই যে এখানে A1 লেখা আছে, এটার এই বক্সটুকুর নাম হচ্ছে নেম বক্স। এটা নিয়ে বিস্তারিত একটু পরে বলছি। এরপরে ডান সাইডে খেয়াল করলে দেখতে পাবো আমরা বড় একটা বার আছে, যেটার নাম হচ্ছে ফর্মুলা বার। এই ফর্মুলা বারের কাজ হচ্ছে, আমরা যখন কোনো সেলে ফর্মুলা অ্যাপ্লাই করব, তখন পরবর্তীতে ওই সেলের উপর ক্লিক করলে ওই ফর্মুলাটা দেখাবে। এরপরে নিচে ABCD কিছু লেটার আছে। এই লেটারগুলো দ্বারা মাইক্রোসফট এক্সেলের কলাম বোঝায়। এবং ডান সাইডে খেয়াল করলে দেখতে পাবো 1 2 3 4 5 এইগুলা দ্বারা মাইক্রোসফট এক্সেলের সারি বোঝায়। অর্থাৎ মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট কলাম এবং সারির সমন্বয়ে তৈরি। আমরা যেমন মাইক্রোসফট ওয়ার্ডে প্রত্যেকটি অংশকে, যে অংশে আমরা কাজ করেছি সেটাকে এক একটা পেজ বলি, তেমন মাইক্রোসফট এক্সেলে এই এক একটি পার্টকে আমরা শীট বলবো। এই শীটের মধ্যে সারি এবং কলাম বরাবর কিছু ছককাটা ঘর থাকবে। এই ছককাটা ঘরগুলাকে এক একটাকে আমরা সেল বলে থাকি। এর নিচের দিকে খেয়াল করলে দেখতে পাবো এখানে শীট 1 লেখা আছে। মাইক্রোসফট ওয়ার্ডে যেমন আমরা পেজ 1, পেজ 2 এরকম একাধিক পেজ নিতে পারি, এইখানেও আমরা একাধিক শীট নিতে পারি। তো এইখানে আমরা শীট নেওয়ার জন্য কি করব, শীট 1 এর উপর রাইট বাটন ক্লিক করব, এরপরে ইনসার্টের উপর ক্লিক করব, তাহলে আমার নতুন শীট অ্যাড হবে। এখন আমার এই যে নতুন শীট নিয়েছি, এটা আমি কিভাবে ডিলিট করতে পারি? এই শীটের উপরে রাইট বাটন ক্লিক করে ডিলিট অপশনে ক্লিক করব। এছাড়াও আমি আরেকটি সহজ উপায়ে শীট নিতে পারি। সেটি হচ্ছে শীট 1 এর ডান পাশে প্লাস আইকন আছে, এটার উপর ক্লিক করলেই নতুন শীট চলে আসবে। আমি এই শীটটি ডিলিট করে দিচ্ছি। এখন আরেকটি কাজ হচ্ছে, আমার এই শীটটাকে আমি রিনেম করতে পারি। এজন্য আমি রাইট বাটন ক্লিক করছি, দেন রিনেম বেসিক লেখার পর এন্টার প্রেস করে সেভ করছি। এরপরে ডান সাইডে গেলে দেখতে পাবো এখানে অনুভূমিক বরাবর একটা স্কেল আছে এবং উল্লম্ব বরাবর আরেকটি স্কেল আছে। এগুলার কাজ হচ্ছে, আমার যখন দৈর্ঘ্য বরাবর কন্টেন্ট বেশি দেওয়া থাকবে, সেক্ষেত্রে আমরা অনুভূমিক বরাবর স্কেলটাকে মুভ করে দেখতে পাবো, এবং প্রস্থ বরাবর আমাদের কন্টেন্ট বেশি থাকলে আমরা প্রস্থ বরাবর মুভ করে করে দেখতে পারবো। এরপরে নিচে আরেকটি গুরুত্বপূর্ণ বার আছে, সেটা হচ্ছে জুম বার। এই জুম বারে আমরা প্লাস মাইনাস করে জুম ইন জুম আউট করতে পারি। প্লাস করলে জুম ইন হবে, মাইনাস করলে জুম আউট হবে। মাইক্রোসফট এক্সেলের পরিচয় পর্ব মোটামুটি শেষ। এখন আমরা দেখব মাইক্রোসফট এক্সেলের নেম বক্সের কাজ কি। এই যে এখানে একটা নেম বক্স আছে, এই নেম বক্সের কাজ হচ্ছে আমার মাউসটা কোন সেলকে ইন্ডিকেট করছে, বা আমি কোন সেলকে ইন্ডিকেট করছি। অর্থাৎ
আমি যখন এই সেলকে ইন্ডিকেট করছি তখন দেখাচ্ছে E4। এখানে E4 অর্থাৎ কলামে 4 নাম্বার সারি। আমি যদি এইখানে ক্লিক করি তাহলে দেখাচ্ছে F6 অর্থাৎ F কলামের 6 নাম্বার সারি। তাহলে আমরা বুঝতে পারলাম নেম বক্সের কাজ কি। এখন আমরা দেখব মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিটে কিভাবে লেখালেখি করতে হয়। এজন্য আমরা একটা সেলে লেখা শুরু করি। সিরিয়াল নম্বর, এখানে দিব অড নম্বর, এরপর দিচ্ছি ইভেন নম্বর, এরপর দিচ্ছি ডে, এরপর দিচ্ছি মান্থ। এখন সিরিয়াল নম্বরে আমরা 1, 2, 3 এগুলা বসাতে পারি। এখন 1 লিখলাম, এই 1-এর পরে আমি নিচের ঘরে আসার জন্য দুইভাবে আসতে পারি। মাউস ক্লিক করেও আসতে পারি অথবা আমরা কিবোর্ডের অ্যারো কি প্রেস করেও আসতে পারি। এখন আমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবো যে এখানে সিরিয়াল নম্বরটা আমি লিখেছি, এখানে 1, 2, 3 লিখেছি, অর্থাৎ এটা স্বাভাবিক সংখ্যা নির্দেশ করছে। মাইক্রোসফট এক্সেলের একটা সুন্দর ফিচার আছে, তার বুদ্ধিমত্তা শূন্য হলেও সে কিছু একটা বোঝে। আমি এখানে যে 1, 2, 3 লিখেছি এটা দ্বারা সে বুঝতে পারছে এখানে আমি স্বাভাবিক সংখ্যাকে নির্দেশ করছি। এখন আমি যদি এই 1, 2, 3টাকে সিলেক্ট করি, সিলেক্ট করার সাথে সাথে দেখতে পাবো এই চারকোনা বক্সের ডান সাইডে নিচের দিকে একটা বর্গাকার ছোট্ট আইকন আছে। এই আইকনের কাছে মাউসের কার্সরটা যখন নিয়ে যাব তখন ছোট্ট সাইজের মোটা একটা প্লাস আইকন আসবে। ওইখানে না নিয়ে গেলে ওই রকম আইকন আসবে না। এই অবস্থায় গিয়ে যদি আমি নিচের দিকে একটু ড্র্যাগ করি তাহলে দেখা যাবে ফিল হতে থাকছে। অর্থাৎ এটা সুবিধা হচ্ছে যে আমার যদি অনেকগুলা সংখ্যা লাগে যেটা ধারা মেইনটেইন করবে, সেক্ষেত্রে আমি এভাবে টান দিয়ে সংখ্যাগুলা একবারে ফিল করতে পারি। এরপরে আমরা দেখব অড নাম্বার। অড নাম্বার হচ্ছে বিজোড় সংখ্যা। সেক্ষেত্রে আমি 1, 3 দিতে পারি। 1, 3 মানে এখানে আমি বুঝতে পারছি এটা বিজোড় সংখ্যা নির্দেশ করছে। এখন আমি এই 1, 3-এর উপর ক্লিক করে যদি আবার এভাবে ড্র্যাগ করি তাহলে আমি দেখতে পাচ্ছি পুরোটা ফিল হয়ে গেছে। ইভেন নম্বরের ক্ষেত্রেও সেম একই জিনিস, 2, 4। এবার 2, 4 এই দুইটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এই ডান সাইডে আসলে নিচে আসলে প্লাস আইকন আসবে। এখন আমি নিচের দিকে ড্র্যাগ করলে পুরোটা ফিল হয়ে যাবে। ডে মান্থে পরে যাই, আগে একটু দেখি যে আমরা কিভাবে একটা সেল ডিলিট করতে পারি, আমরা কিভাবে একটা কলাম ডিলিট করতে পারি এবং আমরা কিভাবে একটা রো ডিলিট করতে পারি এবং আমরা চাইলে কিভাবে সবকিছুই ডিলিট করতে পারি। প্রথমে আমরা দেখব কিভাবে একটা কলাম ডিলিট করতে পারি। এখন এখানে আমার EFGHI 5টা কলাম আছে, আমি এর মধ্যে H কলামটা ডিলিট করতে চাই। এই জন্য H কলামের উপর যে আমাকে রাইট বাটন ক্লিক করতে হবে, এরপর ডিলিট বাটন প্রেস করতে হবে, তাহলে আমার ডে এর কলাম ছিল সেটা চলে গেছে। আমি আবার কিভাবে ব্যাক আসতে পারি, আমরা নিশ্চয় জানি Ctrl Z প্রেস করে আমরা আনডু করতে পারি। এখানে আরেকটা জিনিস দেখাই, আমি যখন এটা ডিলিট করে দিচ্ছি তখন আমার যদি এমন হয় যে আমি একটা টেবিল বানাচ্ছি, এই টেবিলে মান্থের বাম পাশে আরেকটা ঘর লাগবে, সেক্ষেত্রে আমি কি করব? আরেকটা ঘর বলতে আরেকটা কলাম লাগবে। সেক্ষেত্রে আমার করণীয় H এর উপর রাইট বাটন ক্লিক করে, ঠিক এটা H না, আমি যেখানে কলামটা নিতে চাচ্ছি তার ডান সাইডের কলামের উপর রাইট বাটন ক্লিক করব, দেন ইনসার্ট করব, তাহলে আমাকে একটা নতুন কলাম দিবে। একইভাবে আমরা একটু রো এর ক্ষেত্রে দেখি, এখানে আমি 7 নাম্বার রোটা ডিলিট করতে চাচ্ছি, অর্থাৎ 2, 3, 4 এইখানে যে রোটা আছে 7 নাম্বার রোটা ডিলিট করতে চাচ্ছি। একইভাবে আমরা কি করব? রাইট বাটন ক্লিক করব, দেন ডিলিট। আবার যদি ইনসার্ট করতে চাই Ctrl Z দিয়ে ব্যাকে আসি। এখন আমি চাচ্ছি এই 7 মানে 6 আর 7 নাম্বার রো এর মাঝে আরেকটা রো লাগবে। এক্ষেত্রে আমাকে 7 নাম্বার রো এর উপর ক্লিক করে ইনসার্ট প্রেস করতে হবে। তাহলে মূল কথা যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে কলাম নেওয়ার ক্ষেত্রে আসবে কলাম বাম সাইডে এবং সারি নেওয়ার ক্ষেত্রে সারি আসবে উপরে। আমি ডিলিট করে দিই, এইখানে ডে লিখি। এখন এইখানে আমি স্যাটারডে, সানডে, এই স্যাটারডে সানডে দ্বারা আমি বোঝাচ্ছি যে এইখানে সপ্তাহের বারগুলা নির্দেশ করছে। এখন যদি আমি এটা সিলেক্ট করে নিচের দিকে টান দিই, দেখি রেজাল্ট কি আসে। হ্যাঁ, অবশ্যই রেজাল্টটা তারা দিয়ে দিচ্ছে যে এটা আমি সপ্তাহের নাম ইন্ডিকেট করেছি। এবার আমরা মাসের নাম দিয়ে দেখি কি আসে। জানুয়ারির জন্য জান লিখলাম, ফেব্রুয়ারির জন্য ফেব লিখলাম, এরপর আমি সিলেক্ট করে ড্র্যাগ করছি ডিসেম্বর পর্যন্ত। আমি যদি এখানে জানুয়ারি লিখতাম, ফেব্রুয়ারি লিখতাম, তারপর থেকে কিন্তু এরা তাহলে ফুল ওয়ার্ডটাই দিয়ে দিত। আমি যেহেতু শর্টকাটটা লিখেছি তাই এরা শর্টকাটটা দিয়েছে। আচ্ছা, এখন আমরা দেখব যে কিভাবে একটা সেল ডিলিট করা যায়। আমি যখন এই সেলের
কিছু লিখা বা এই সেলের কন্টেন্ট ডিলিট করতে চাচ্ছি, তখন এই সেলের উপর ক্লিক করে ডিলিট বাটন প্রেস করলে এটা ডিলিট হয়ে যাবে, অথবা এই সেলের উপর ক্লিক করে ব্যাকস্পেস প্রেস করলেও এটা ডিলিট হয়ে যাবে। কিন্তু ব্যাকস্পেসটা সবসময় কাজ করে না, ব্যাকস্পেস কাজ করে একটা সেলের ক্ষেত্রে, আর আমি যখন একাধিক সেল সিলেক্ট করব সেক্ষেত্রে ডিলিট বাটন প্রেস করে আমাকে ডিলিট করতে হবে। এখন আমি আরেকটা সুন্দর জিনিস দেখব, যেটা হচ্ছে যে আমার সেলে যদি লেখাটা আমার সেলের সাইজের চেয়ে বড় হয় সেক্ষেত্রে আমি কিভাবে সেলের সাইজটা কাস্টমাইজ করব। আমি এখানে লিখছি রাজশাহী কলেজ। আমি দেখতে পাচ্ছি রাজশাহী কলেজটা K6 সেলে আছে, কিন্তু এইটার দৈর্ঘ্যটা বড় হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা এটা ঠিক করতে পারি কিভাবে, কে এবং এল এর মাঝখানে যখন মাউসের কার্সরটা নিয়ে যাচ্ছি তখন দেখতে পাচ্ছি একটা আইকন আসছে। এই আইকনটা ধরে যদি আমরা ডানে ড্র্যাগ করি সেক্ষেত্রে দেখতে পাবো আমার সেলের সাইজটা ছোট বড় হচ্ছে। ঠিক একইভাবে যদি আমি সারির প্রস্থটা ছোট বড় করতে চাই সেক্ষেত্রে সারির নাম্বারের মাঝখানে এভাবে ক্লিক করে আমি ছোট বড় করতে পারি। এখন আমি যদি চাই যে এটা অটোফিট হয়ে যাক, যে আমার কন্টেন্ট যতখানি আছে ততটুকু সাইজ হয়ে যাবে অটোমেটিক, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এই দুই কলামের মাঝখানে মাউসের কার্সর এনে ডাবল ক্লিক করতে হবে, সেক্ষেত্রে এটা অটোফিট হয়ে যাবে। তাহলে আমি এইগুলা প্রত্যেকটা সেল অটোফিট করে দেই। আমি এটা ডিলিট করছি, তাহলে এই সেলটা অটোফিট করি, দেন এই সেল, তাহলে এইভাবে আমরা অটোফিট করতে পারি। এখন দেখব কিভাবে হেডলাইন দিব। এই যে আমরা কিছু লেখালেখি করেছি এই জন্য একটা হেডলাইন দরকার। এই হেডলাইন দেওয়ার জন্য আমরা অবশ্যই একাধিক সারি সিলেক্ট করব। আমি দুইটা সারি সিলেক্ট করছি। এরপরে নিশ্চয়ই এই হেডলাইনটা এরকম ছক্কাটা ঘরে লিখলে খুব একটা ভালো দেখাবে না, এই জন্য একটা সেপারেট ঘর লাগবে। তাই আমরা কি করব, এই ঘরগুলোকে একটা ঘর বানাবো মার্জ অ্যান্ড সেন্টার দিয়ে। এটা আমরা পাবো হোম ট্যাবের অ্যালাইনমেন্ট গ্রুপের মার্জ অ্যান্ড সেন্টার অপশন থেকে। তাহলে এই আমরা হেডলাইন দেওয়ার জন্য এই দুইটা ঘরকে একটা ঘর বানাবো মার্জ অ্যান্ড সেন্টার দিয়ে। আমাদের একটা ঘর হয়ে গেছে। এখন আমি হেডলাইন নাম দিচ্ছি বেসিক। এখন এই লেখাটা যেহেতু হেডলাইন করলাম সেহেতু আমি এটাকে বোল্ড করছি, ফন্ট সাইজটা বড় করছি। এখন আমি যদি এই ঘরে শেড দিতে চাই তাহলে দেখতে পাচ্ছি শেড অপশনটা ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে। এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, বাইরে ক্লিক করে এই সেলটা আগে সিলেক্ট করতে হবে। এরপরে শেডিং অপশনে গিয়ে আমি এখানে একটা শেড কালার দিয়ে দিচ্ছি। এইটার পর আমি এখানে বর্ডার করতে পারি। বর্ডার করতে হলে আমাকে পুরো কন্টেন্টটা সিলেক্ট করতে হবে। এরপরে হোম ট্যাবের ফন্ট গ্রুপের বর্ডার অপশনের ড্রপ ডাউন মেনুতে যাব, তারপরে অল বর্ডার করে দিব। তাহলে আমার পুরোটা বর্ডার হয়ে গেছে। লেখাটা আরেকটু যদি সাজাতে চাই সেক্ষেত্রে আমি আবার সিলেক্ট করে অ্যালাইনমেন্টটা ঠিক করে দিব। অ্যালাইনমেন্ট পাবো হোম ট্যাবের অ্যালাইনমেন্ট গ্রুপের এই অ্যালাইনমেন্ট অপশনে। তাহলে আমার অ্যালাইনমেন্ট সবগুলা সেন্টার হয়ে যাবে। আমরা আজকে আলোচনা করলাম মাইক্রোসফট এক্সেলের বেসিক কিছু টপিকস নিয়ে। আমরা চেষ্টা করব এভাবেই ছোট ছোট ক্লাসের মাধ্যমে মাইক্রোসফটের বিস্তর আলোচনাটুকু শেষ করার। আশা করছি আজকের ক্লাস আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।